আসসালামু আলাইকুম। আমি এফকেসিএস। আপনারা শুনছেন ভিলেন ক্যান বি লাভার, লিখেছেন মিথু বুড়ি। পর্ব সংখ্যা 11। চলুন আজকের পর্ব শুরু করি। আমি বুঝলাম না বস, ওই দিন আপনার উপর হামলা কে করলো, আর আজকে অ্যালেক্সকে কেই বা মারলো, আর ওর লোকরাই বা জানলো কিভাবে এলিজাবেথের কথা। সব কিছু খুবই রহস্যময় লাগছে। গাড়ি চালাতে চালাতে বলল লুকাস। রিচার্ড কোনো প্রত্যুত্তর করে না, সিটে গা এলিয়ে চোখ বুজে রেখেছে। লাস ভেগাস পাপের নগরী নামে অতি পরিচিত। বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় পাপের আড্ডা হয় আমেরিকার বড় শহর লাস ভেগাসে। অ্যালেক্স লাক্স ভেগাসের একজন কুখ্যাত মাফিয়া। রিচার্ডের সাথে রেষারেষি শুরু হয় আজ থেকে আরও 4 বছর আগে। ইস্যু ড্রাগস। অ্যালেক্সের ড্রাগসের বিশাল বড় একটা চালান যেত ইতালি, তবে রিচার্ডের জন্য একসময় তা বন্ধ হয়ে যায়। সম্মুখীন হতে হয় লসের। পুরো ইতালিতে শুধু রিচার্ডের বিজনেসই চলতো, সেই থেকেই ক্ষোভ। তবে এখানে এখনো অনেক কিছুই অস্পষ্ট। কে কলকাঠি নাড়াচ্ছে আড়াল থেকে, অ্যালেক্সের পক্ষে কখনোই সম্ভব নয় জানা রিচার্ড যে এখন সানফ্রান্সিসকোতে আছে, আর এলিজাবেথের উপরই আক্রমণ কেন হলো। হাজারটা প্রশ্ন, রহস্য, ষড়যন্ত্র। ওইদিকের কি অবস্থা? সোজা হয়ে বসলো রিচার্ড। লুকাস কথার মানে বুঝতে না পেরে আবার জিজ্ঞাসা করলো, জি বস। কেন যেন মুখের কথা আটকে আসে রিচার্ডের, বলতে চেয়েও বলতে পারছে না। সেই ক্রোধ ছাড়ল লুকাসের উপর, ধমক দিয়ে চেঁচে চেঁচে বলল, হসপিটালের ইডিয়েট। হাসি পেল লুকাসের, তবে এখন হাসাও পাপ। ঠিক আছে, এখন মেয়ে মানুষ তো অল্প আঘাতে একদম টলে গিয়েছে বলে কিছু মুহূর্ত আগের ফুটেজ তুলে ধরল লুকাস রিচার্ডের সামনে। রিচার্ড ভ্রু কুচকে তাকালো ট্যাবের দিকে। এটা সেই সময়কার ফুটেজ যখন তাকবীর পাকলামি করছিল, কান্না করছিল এলিজাবেথের জন্য। কপালে বিরক্তিকর ছাপ ফুটে উঠল রিচার্ডের। বলল, এভাবে কান্না করার কি আছে স্ট্রেঞ্জ? লুকাস স্মিত হাসে, এক হাসিতে ভুলে যায় পাশের মানুষকে। এক হাসিতে ভুলে যায় পাশের মানুষটা কে। ড্রাইভ করতে করতে বলল, এটাই ভালোবাসা বস। আপনি বুঝবেন না, মানুষ যখন কাউকে মন প্রাণ উজাড় করে ভালোবাসে তখন তাকে হারানোর ভয়ে এইভাবেই কাঁদে। আমিও তো কত আমার সুইটির ঠাস। রেড ওয়াইন নামক নাইট ক্লাব, একটা অন্ধকার ঘুটঘুটে ফাঁকা রুম। ভিতরে রয়েছে গ্যাংস্টার রিচার্ড কায়নাত, যার মনে এক অবিশ্বাস্য দুঃখ এবং ক্রোধ অজানা এক দহনে পুরা হৃদয় নিয়ে ক্রস পাঞ্চে অনবরত খুশি ছুটে যাচ্ছে। প্রতিটি আঘাত যেন রিচার্ডের বেদনা আরও গভীর হয়। তবে এই যন্ত্রণার সাথে যুদ্ধ করে যাচ্ছে রিচার্ড অনড়ভাবে। তবুও নিজের তুচ্ছ অনুভূতির কাছে আত্মসমর্পণ করতে রাজি নয়। এক কঠিন দ্বন্দ্বের মধ্যে ঘুরপাক খাচ্ছে এমন এক লড়াই, যেখানে জিততে পারলেও শান্তি মিলবে না। হিংসা নামক এক দাবানলে জ্বলছে সে, জ্বলে পুড়ে যাচ্ছে অন্তঃকোষ। পাশে চুপসানো মুখ নিয়ে বসে আছে লুকাস, পায়ে ব্যান্ডেজ করা। এবারের পর থেকে সে ঠিকঠাক ভাবে মুখে লাগাম টানবে। হঠাৎ রাশবাড়ির আওয়াজে চেঁচালো রিচার্ড, নেক্সট ফ্লাইট কখন? দুই প্রান্তের দুই মানব, তাদের পথ এক, কিন্তু চলার ধরন ভিন্ন। একজনের পা ধরে থাকে শান্তির পথে, যেখানে নরম শব্দে গন্তব্য পৌঁছানোর আশা। অন্যজনের পথ বেয়ে অন্ধকার ও উত্তেজনা, যেখানে প্রতিটি পদক্ষেপে সংগ্রাম। তাদের বৈশিষ্ট্য আলাদা, একজনের হৃদয়ে প্রেম, অন্যজনের মনে ক্রোধ। এই দুই মানব যেন দুটি ভিন্ন দুনিয়া, যেখানে একে অপরের বিরুদ্ধে সংঘর্ষ করে, কিন্তু একত্রে তারা পৃথিবীকে বুঝতে শেখে। তাদের লক্ষ্য এক। এলিজাবেথের মাথার ক্ষতটি গভীর না হলেও তাকবীরের ক্ষতগুলো ছিল যথেষ্ট গুরুতর। বাহুতে 4টি সেলাই আর হাতে 6টি সেলাই পড়েছিল। এজন্য তাদের 3 দিন হাসপাতালে থাকতে হয়। অসুস্থ অবস্থাতেও তাকবীর এলিজাবেথের প্রতি তার যত্নের দায়িত্বটা পরিপূর্ণভাবে পালন করেছে। কিন্তু
শুধু তাকবীর নয়, এলিজাবেথও চেষ্টা করেছে তাকবীরের পাশে থাকতে, তাকে দেখভাল করতে। তারা একে অপরের পরিপূরক হয়ে পাশে দাঁড়িয়েছিল, যেন দুজনের সম্পর্কের মাঝে কোনো দূরত্ব বা বাধা না থাকে। যদিও তাদের মধ্যে স্বামী স্ত্রীর সম্পর্ক গড়ে ওঠেনি, তবুও তাদের মধ্যে যে সম্পর্কটা তৈরি হয়েছিল তা ছিল এক অমূল্য গভীর বন্ধুত্ব, যে বন্ধুত্বে ছিল অটুট বিশ্বাস, মমতা এবং একে অপরের প্রতি নিঃস্বার্থ যত্ন। আজ ওদের ডিসচার্জ দিয়ে দেওয়া হয়েছে, গাড়ি চলছে এয়ারপোর্টের উদ্দেশ্যে। এলিজাবেথ এখনও জানে না তারা কোথায় যাচ্ছে, মনে হাজারো কৌতূহল। তবে তাকবীরকে দেখে মনে হচ্ছে কোনো প্রশ্নের জবাব দিতে আগ্রহী নয় এই মুহূর্তে। তবে ছটফটে মন এলিজাবেথের দমিয়ে রাখতে পারল না আর। শুনুন না। বলুন ম্যাডাম, আমরা কোথায় যাচ্ছি? তাকবীর অনবরত ফোনে টাইপিং করে যাচ্ছে। এলিজাবেথের কথায় ফোন থেকে মাথা তুলে ওর দিকে তাকালো, পরপর বিষাদময় কণ্ঠে বলল, ইতালি। কর্ণফলক হবার সাথে সাথে এলিজাবেথের সমস্ত শরীরে তরঙ্গ খেলে গেল, আধারে তলিয়ে যায় দীপ্তিময় অবয়ব। প্রকম্পিত স্বরে আড়ালো, কি বলছেন আপনি? এসো। তাকবীর ফোন রেখে এলিজাবেথের দিকে ঘুরে বসলো, দু চোখে আশ্বাস দিয়ে ধাতস্থ গলায় বলতে থাকলো, আমার কথা শুনে লুকেশি, এই মুহূর্তে ইতালি আমাদের জন্য সব থেকে সেফ প্লেস। তাছাড়া আর কোনো অপশন নেই আমাদের কাছে। আপনি বুঝতে পারছেন না, ওই সাইকোটা ওইখানেই থাকে, জেনে বুঝে যেন ভাগের খাঁচায় নিয়ে যাচ্ছেন আমাকে। সে আমাকে সুখে থাকতে দিবে না, মেরে ফেলবে আমাকে। আমি আছি তো পাশে। তাকবীর নানানভাবে বুঝাতে থাকে এলিজাবেথকে, তবে মানতে নারাজ সংকীর্ণ মন। এতদিন সাইকোটা এখানে ছিল না, আমরা শান্তিতে ছিলাম। আপনি আবার এমনটা কেন করতে চাচ্ছেন? ভালো মানুষ কেন বুঝতে পারছেন না? গম্ভীর হয় তাকবীরের স্বর, শক্ত দৃষ্টিভঙ্গি নিয়ে বলল, লিসেন পাখি, আমাকে বিশ্বাস করো, করো তো? নিঃশব্দে মাথা নাড়ালো এলিজাবেথ, তবুও ভিতর থেকে ভয় দূর হয় না। চলতে থাকে গাড়ি পথ ধরে নির্দিষ্ট গন্তব্যে। কয়েক মিনিটে ব্যবধানে গাড়ি গিয়ে থামে এয়ারপোর্টের সামনে। তাকবীর একাই দুটো লাগেজ নিয়ে এগোতে থাকে। এলিজাবেথ এগিয়ে গেল নিজেরটা নেওয়ার জন্য। আমাকে দেন, আপনার কষ্ট হচ্ছে তো? আই ক্যান ম্যানেজ। এটা কেমন? সব কিছু শুধু আপনিই করবেন? আমিও ফার্স্ট হতে চাই। বাচ্চাদের মতো গাল দুটো ফুলিয়ে বলল এলিজাবেথ। তাকবীর হেসে এলিজাবেথকে দেখল, পরপর সামনে এগোতে এগোতে ঠোঁট কামড়ে হেসে বলল, আই অ্যাম অ্যাট ইউর সার্ভিস উইফলি। স্টপ, ডোন্ট কল মি দ্যাট। ফেংচি কাটে এলিজাবেথ। ও, অ্যাজ ইউর উইশ মাই প্রিন্সেস। এলিজাবেথ নিশ্চুপ, কোনো এক কারণে চুপসে আছে মুখ। তাকবীর খুব সহজে ধরে ফেলতে পারে লুকায়িত বিষয়টি। উচ্ছ্বাসিত হয়ে হাসতে থাকে তাকবীর অকারণে। ফেংচি কেটে বলল, প্রতিটা বেস্ট ফ্রেন্ডেরই দায়িত্ব তার বেস্টুকে বেস্ট প্রিন্সেস ট্রিটমেন্ট দেওয়া। আমি ভাই কথার নিচে পড়ে থাকতে চাই না। হেসে ফেলল এলিজাবেথ। এই হাসিতে মন ভরে যায় পাশের পুরুষটিরও। দীর্ঘ 9 ঘন্টার আকাশপথে জার্নির পর তারা ইতালিতে গিয়ে পৌঁছে। দুটো লাগেজ হাতে নিয়ে এক্সিটের সামনে দাঁড়িয়ে আছে তাকবীর। পাশেই রয়েছে এক লাবণ্যময়ী নারী। তবে এত ঘন্টার জার্নিতে শরীরে আর অবশিষ্ট শক্তি নেই, নেতিয়ে পড়েছে একদম। তাকবীর বারবার কাকে যেন কল করছে, অভিব্যক্তিতে চাপা রাগ। মিনিট 5 পর একটা মার্সিডিজ বেঞ্চ এসে থামে তাদের সামনে। ভিতর থেকে তড়িঘড়ি করে বেরিয়ে আসে রেয়ান। গাড়ি থেকে নেমে মাথা নত করে দাঁড়ায় তাকবীরের সামনে। ভয়ে চুপসে আছে মুখখানা। সরি বস, কিছু কারণে একটু দেরি হয়ে গেল। কারণ শুনতে পেয়ে তাকবীর ভিতরে চাপা খুব ভিতরেই চেপে রাখে। কাট গলায় বলল, লাগেজগুলো ডিকিতে তুলো। রেয়ান মাথা নাড়িয়ে তৎক্ষণাৎ লাগেজ ডিকিতে তুলে দেয়। এলিজাবেথ ক্লান্তিতে কোনো কিছু আমলে নেয়নি। হাই তুলতে তুলতে প্যাসেঞ্জার সিটে বসতে যায়। তাকবীর তার আগে ফ্রন্ট ডোর খুলে দিল। উৎসুকভাবে তাকালো এলিজাবেথ। তাকবীর মাথা নাড়িয়ে উঠতে বলল,
এলিজাবেথ নিঃশব্দে উঠে স্থান দখল করে নিয়ে সিটে শরীরের ভর ছেড়ে দেয়। পরপর তাকবিরও গিয়ে বসলো ড্রাইভিং সিটে। রেয়ান সব মালপত্র ডিকিতে রেখে ডিকি লাগিয়ে দুহাত ছেড়ে সোজা হয় সবেমাত্র। ঠিক তখনই তাকবির ঝড়ের বেগে ধুলো উড়িয়ে স্থান ত্যাগ করে নিমিষে চোয়াল ফাঁক হয়ে যায় রেয়ানের। আরে আরে, ওনাকে রেখে আসলেন তো? তাকবির স্মুথলি ড্রাইভ করতে করতে নিরুদ্বেগ ভাব নিয়ে বলল, ডোন্ট ওয়ারি, ও সব চিনে। হঠাৎ করে এলিজাবেথের কপালে ভাঁজ পড়ল। তাকবিরের দিকে তেসরা নজরে তাকিয়ে বলল, উনি এখানে কি করছিল? রেয়ান আমার বডিগার্ড, আমি ওকে আগেই বলে রেখেছিলাম এখানে এসে সব রেডি করে রাখতে। এভাবে তো আপনার রাজনীতি ব্যবসা গুল্লায় যাবে। সমস্যা নেই, ওই দিকটা বিয়ান সামলে নিবে। আখিদয় কিঞ্চিত ছোট করে তাকায় তাকবীরের পানে এলিজাবেথ। পরপর আড়ষ্ট গলায় বলল, বিয়ান রিয়ান নাম দুটো ওরা জমজ, কিন্তু ওদের তো চেহারার মিল নেই। তাকবীর মুচকি হাসলো, হেসে বলল, ওদের চেহারার মতো বৈশিষ্ট্যেরও কোনো মিল নেই। একজনের বুক ভরা সাহসে, আরেকজন খুবই ভীত। ফিক করে হেসে দেয় এলিজাবেথ। এত ভীত একজন দিয়ে আপনার কাজ কি? আকস্মিক খুবই গম্ভীর হয় তাকবীরের কণ্ঠস্বর। প্রেমিক পুরুষের আবরণ থেকে বেরিয়ে রূপান্তরিত হলো একজন নেতা বৈশিষ্ট্যে। গুরুগম্ভীর হয়ে বলল, প্রতিটি মানুষের মধ্যে লুকিয়ে থাকে এক একটি অনন্য প্রতিভা, যা অনেক সময় সমাজের চোখে ধরা পড়ে না। যেমন অন্ধকার নর্দমার গভীরে জাতীয় ফুল শাপলা তার সৌন্দর্য মেলে ধরে, তেমনি কঠিন দরিদ্রের মাঝে থেকেও উজ্জ্বল প্রতিভা ঠিকই জন্ম নেয়। পাথরের খাঁচে যেমন মনের অজান্তে ফুল ফুটে, তেমনি সাধারণ মানুষের মাঝে থেকেও অসাধারণ কিছু করার ক্ষমতা, যা সঠিক সুযোগের অভাবে অনেক সময় অজানাই থেকে যায়। প্রতিভা ঠিক ঝড়ের মতো, যেখানে সুযোগ পায় সেখানে সাড়া দেয়। ও আচ্ছা, তাই বুঝি? তো বিয়ানের প্রতিভা কি শুনি? ও হ্যাকিংয়ে খুবই ভালো, বলে হেসে দেয় তাকবীর। দুচোখে সন্দেহ সংকুচিত হলো এলিজাবেথের। গম্ভীর গলায় বলল, ব্যাপার কি মশাই? হ্যাকিং দিয়ে আপনার কাজ কি? রাজনীতি রেখে এখন ব্যাংক ডাকাতি করার ইচ্ছে হয়েছে নাকি? দেখেন, যা ভালো মনে করেন। একসাথে দুজনেই হেসে উঠল। ইতালির সবচেয়ে বড় শহর হলো রোম। এটি ইতালির রাজধানী এবং দেশটির জনসংখ্যার দিক থেকেও সবচেয়ে বড় শহর। রোম শহরটি তার ঐতিহাসিক স্থাপত্য, প্রাচীন সভ্যতার নিদর্শন এবং পর্যটক কেন্দ্রগুলোর জন্য বিশ্বব্যাপী বিখ্যাত। এই রোম শহরেই গড়ে তুলেছে রিচার্ড তার সাম্রাজ্য, করেছে রাজত্ব কায়েম। প্লট হাউন্ড, রক্তপিশাচু, শিকারী। ম্যানশনের নেম প্লেটে বড় বড় অক্ষরে খোদাই করে লেখা এই ভয়ঙ্কর নামটি। আর নামের মতো ভয়ঙ্কর এখানকার মানুষজন। গ্যাংস্টার অ্যান্ড দ্য ক্রাইম লর্ড রিচার্ড কায়নাতের ম্যানশন। চরিত্রের মতোই জাঁকজমকপূর্ণ এবং রহস্যে ঘেরা ম্যানশনটি। বিশাল লোহার গেট পেরিয়ে ঢুকতেই চোখে পড়ে ছায়ায় ঢাকা দীর্ঘ ড্রাইভওয়ে, যার দুপাশে দাঁড়িয়ে আছে উঁচু উঁচু সাইপ্রাস গাছ। ম্যানশনের গঠনটি এক আধুনিক দুর্গের মতো। অন্ধকার ছায়ায় মোড়ানো বিশাল পাথরের দেওয়াল, বড় বড় জানালা এবং ছাদের কোণায় বিশাল আকৃতির ড্রাগনের মূর্তি। অন্দরমহলে দেখা যায় চকচকে মার্বেলের মাঝে সোনার কারুকাজ করা সিঁড়ি, আর দেওয়ালে ঝুলে থাকা বিখ্যাত অদ্ভুত যত সব চিত্রকর্ম। লিভিং রুমের কোণায় রাখা দামি সিগারেটের কেস এবং পাশে রাখা পুরনো অস্ত্র, যা এই ম্যানশনের নৃশংসতার এক নীরব সাক্ষী বহন করে আসছে। ম্যানশনের প্রতিটি কোণায় ছড়িয়ে আছে নিয়ন্ত্রিত শৃঙ্খলা, যেখানে বিলাসিতা আর ভয় যেন একসাথে হাত ধরে চলেছে। বাইরে থেকে কেউ সহজে বুঝতে পারবে না এই চমৎকার প্রাসাদের ভিতরে বাস করে এমন একজন ব্যক্তি, যার হাসির আড়ালে লুকিয়ে আছে ভয়ঙ্কর শক্তি। শত শত গার্ড অনড়ভাবে শিকারি পাখির মতো মোতায়েন থাকলেও একটা গা ছমছমে ভাব রয়েছে। ম্যানশনের কয়েক মাইলের ভিতরে
কোনো বসতি নেই। বস, ক্র্যাপোম্যান্ডা ম্যান্ট্রো ক্যাপোক্রাইমাইন, যার প্রেসেন্টেন্ট ডন বা গডফাদার নামে পরিচিত। একটি অপরাধ পরিবারের সর্বোচ্চ স্তর হলো ফাদার। এককালীন ইতালি কাঁপানো গ্যাংস্টার ভিনসেনজো কাসানো, দ্য ফাদার অফ গ্যাংস্টার রিচার্ড কায়নাদ। বয়সের ছাপ পড়লেও মানসিক শক্তি এবং প্রতিপত্তি একেবারে অটুট এখনো। মুখাবয়বের চামড়া ঝুলে গেলেও চোখে সেই পুরনো আগুন এখনো জ্বলছে। চোখ দুটি যেন একটি অন্ধকার গহ্বর, যেখানে অসংখ্য গল্প ও রহস্য লুকিয়ে আছে। সাদা চুল, কিন্তু মুখের টান ও অভিজ্ঞতায় পূর্ণ ছাপ, তার প্রতিটি ত্বকচাপ, কুঁচকে যাওয়া চোখের কোণয় জীবনযুদ্ধে কাটানো বছরগুলোর সাক্ষী। ফাদার শান্তভাবে বসে আছে, হাতে জ্বলন্ত সিগারেট। গভীর চোখ দুটোতে যেন পুরো শহরের গল্প লুকিয়ে। ফাদার খুবই কথা কম বলে, কিন্তু যখন বলে সবাই চুপ হতে বাধ্য। ফাদারের শক্তি শুধু বেহিক নয়, মনস্তান্ত্রিকভাবে সে মানুষকে নিয়ন্ত্রণ করতে জানে। এই গ্যাংস্টার বস শুধু অপরাধ জগতের নেতা নয়, শহরের অপ্রকাশিত শাসক। ফাদারের পাশের সোফায় বসে আছে রিচার্ড, মুষ্টিবদ্ধ দুহাত, ধারালো চিবুকে নেই কোনো প্রকার ক্রোধ, রয়েছে বিরক্ততা। ফাদারের সিগারেটের বিষাক্ত ধোঁয়াগুলো এসে পড়ছে রিচার্ডের উপর, তবু অভিব্যক্তি অত্যন্ত স্বাভাবিক। রিচার্ডের থমথমে পরিবেশ, সুবিস্তীর্ণ এই ম্যানশনের ভেতর রয়েছে 20-এর অধিক মেড, তবুও গুমট পরিবেশ, নেই বিন্দু পরিমাণ শব্দ। সুকে গেয়ে উঠেছে এমন, অতিবাহিত হলো কিছু মুহূর্ত নৈশব্দে। এ যেন নীরবতা আর ধৈর্যের প্রতিযোগিতা। তবে শেষ পর্যন্ত হার মানল ফাদার রিচার্ডের দৃঢ়তায়। রিচার্ড একইভাবে হাঁটুর উপর কনুই ঠেকিয়ে ঝুঁকে থাকা অবস্থায় প্রত্যুত্তর করল, আমাকে এ নামে ডাকবেন না। আই টোল্ড ইউ ফাদার। শব্দ করে হাসল ফাদার। প্রসারিত হয় চামড়া, ঝুলে যাওয়া চোয়ালে। গদে গদে গলায় বলল, এ নামের পেছনে রহস্য জানার মতোই ডাকার অধিকারও রয়েছে শুধু আমারই। আমার ভালো লাগে তোমাকে এই নামে ডাকতে। রিচার্ডের অনড় দৃষ্টি মেঝেতে, স্বরে গম্ভীরতা টেনে বলল, রিচার্ড, কিন্তু আপনার পছন্দ করে দেওয়া নাম। এসব কিছুর থেকেও আমার কাছে বেশি পছন্দের তুমি, মাই সান। স্মিত হাসল রিচার্ড, হাসিটা যথারীতি রহস্যময় রইল। উষ্ঠপুঠে ঝিলিক দেওয়ার সুযোগ পেল না। ফাদার, কিছু বলার না থাকলে উঠছি আমি, কাজ আছে আমার। আমি কিছু বলার জন্য এখানে রেখেছি তোমায় রিত। আবারও বসলো রিচার্ড। কি কথা? ফাদারের সোজা সাপটা কথা। মেয়ে লাগবে তোমার? কপালে সূক্ষ্মবাজ সংকুচিত হয় রিচার্ডের। মাথা তুলে দৃষ্টি নিক্ষেপ করে ফাদারের দিকে। চাপা ক্রোধ মিশ্রিষ্ট কণ্ঠে আওড়ালো, মানে? কয়টা মেয়ে লাগবে তোমার বলো? পৃথিবীর সব থেকে সুন্দরী মেয়েদের লাইন বসিয়ে দেব তোমার পিছনে, তবুও ওই মেয়ের থেকে দূরে থাকো। কিছু বলতে যাবে, ঠিক তখনই লুকাস এসে দাঁড়ায় রিচার্ডের পিছন। ফাদারকে নিটলালুতায় মাথা ঝাঁকিয়ে রিচার্ডের কানে কানে কিছু বলল লুকাস। বাঁকা হাসি ফুটে উঠল রিচার্ডের উষ্ঠপুঠে। হিংস্রতার তীব্র প্রবাহে ফুঁসে ওঠে পৈশাচিক সাইকোমন। মনে মনে আওড়ায়, পাখি তবে নিজে থেকে খাঁচায় ধরা দিল। তৎক্ষণাৎ উঠে দাঁড়ালো রিচার্ড। ঠোঁটের আগায় জড়ো হয়েছে রহস্যময় ক্ষণকটা। পাখা হাসল, হাসকি সরে আওড়ায়, আই এম অ্যাফ্রেড দ্যাটস আ প্রাইভেট ম্যাটার, সো ব্যাক অফ। দুঃখিত, এটা ব্যক্তিগত ব্যাপার, তাই দূরে থাকুন। সঙ্গে সঙ্গে হনহনিয়ে বেরিয়ে গেল রিচার্ড। ফাদার নিঃশব্দে চশমার ফাঁক দিয়ে দেখতে থাকে রিচার্ডের চলে যাওয়া। সে নিজেও এক ধ্বংসযজ্ঞ, পাপাচারে নির্দিষ্ট এক অন্তহীন মরীচিকা। জানে এবং বুঝে কোন খেলায় গুটি কিভাবে কখন চালতে হয়। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে,
আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। খেয়ে নাও। মুখ ফিরিয়ে নেয় ইফরাত। নেসো কোমরে হাত বেঁধে দাঁড়িয়েছিল ইফরাতের সামনে। তপ্ত শ্বাস ফেলে বসলো, আবার এক হাঁটু ভেঙে ইফরাতের সামনে খাবারের থালাটা আর একটু এগিয়ে দিল। কোনো নড়চড় নেই ইফরাতের, শুধু নীরবে চোখের পানি ফেলছে। নেসো বুঝতে পারে না এই অহেতুক কান্নার মানে। সেদিনের পর আর কোনো মেল গার্ড ভিতরে আসেনি। নেসোর করা নিষেধ ছিল। ফিমেল মেড এসে 3 বেলা খাবার দিয়ে যেত, তবে প্রতিবারই ইফরাতের খাবার যেমন কি তেমনই ফেরত যেত। কেন জানি ইফরাতের চোখের পানি নেসোর ভিতর শীতল করে দিচ্ছে। অদ্ভুত অদৃশ্য এক কষ্ট। কি সমস্যা? কান্না করছো কেন? একজন শ্যামবর্ণের নারী সবসময় একজন সুদর্শন পুরুষের প্রেমে পড়ে, যাকে পাওয়া চাঁদ সমতুল্য। বিরক্তিতে উচ্চারণ করে নেসো। এ মেয়ে, আবার শুরু করেছো তুমি? আর কতবার বুঝাবো? হঠাৎ করেই কান্না মিশ্রিত ভাঙ্গা কণ্ঠে চেঁচে উঠল ইফরাত। সহসা বের করে দিল ভিতরের সকল ক্ষোভ, কষ্ট, জ্বালাপোড়ন। মেরে ফেলুন আমাকে, অন্তত মৃত্যু তো শান্তি দেবে। এই কষ্ট, এই দহন আমি আর সহ্য করতে পারছি না। আপনার প্রেমের আগুনে পুড়ে পুড়ে আমি ধ্বংস হয়ে যাচ্ছি। একে একে নিঃশেষ হয়ে যাচ্ছি আমি। প্রতিটি শ্বাস যেন আগুনের মতো গরম, প্রতিটি মুহূর্ত মৃত্যুর থেকেও যন্ত্রণাদায়ক। দয়া করে আমাকে এই জ্বালা থেকে মুক্তি দিন, আমাকে রক্ষা করুন। সংযম হারায় নেসো। খুব করে চেপে ধরে ইফরাতের কণ্ঠনালী, গলা টেনে কাছে নিয়ে আসে। রাগী স্বরে বলল, একদম আমার সাথে উঁচু গলায় কথা বলবে না। গাল বেয়ে অশ্রু গড়িয়ে পড়ে, তবুও দৃষ্টি ভঙ্গ করে না ইফরাত। নিষ্প্রভ দ্বিধাহীন নজরে চেয়ে থেকে বলল, একটু ভালোবাসেন না আমাকে? ধীরে ধীরে স্বর পরিবর্তন হতে থাকে নেসোর। চোখে মুখে ফুটে ওঠে অস্থিরতা। চেঁচিয়ে বলল, আমি একটা খুনি। একজন খুনির সাথে নিজের জীবন জড়াতে চাচ্ছ? ইফরাতের একই স্বরে জবাব, খুন করা পাপ, ভালোবাসা না। I am in danger. In my mind, there are different world keeping. In the heavens and the earth collide. I do not know where I am. আমি জানি না আমার ডেস্টিনিতে কি আছে। যে কোনো সময় শত্রুদের বন্দুকের গুলি আমার বুক চিরে বেরিয়ে যেতে পারে। কোনো ভবিষ্যৎ নেই এ সম্পর্কের। আপনি আমাকে ভালোবাসেন? Stop acting so immature. You don't want a life with me. And honestly, no one does. তোমার পুরো জীবন পড়ে আছে। আমাকে এভাবে আর যন্ত্রণা দিও না প্লিজ। সব কিছু ভুলে আমি আপনার সাথে থাকতে চাই, আপনার পাশে থাকতে চাই। আমি কোনো কিছু শুনতে বা দেখতে চাই না আমি। ডু ইউ লাভ মি? আই লাভ ইউ। কেঁপে উঠল পুরো বেসমেন্ট। 3টি শব্দ, শুধুমাত্র 3টি শব্দ নিস্তব্ধ করে দেয় ইফরাতকে। নিঃশ্বাস আটকে চেয়ে রইল নেসোর বাদামি চোখ জোড়ায়। গতি হারালো হৃদস্পন্দন। বেরিয়ে এলো শক্ত মস্তিষ্ক থেকে। চেঁচিয়ে বলতে থাকলো নেসো, ভালোবাসি আমি তোমাকে সে শুরু থেকে। গলিয়ে জল করে দিয়েছ আমার শক্ত হৃদয়কে। ইচ্ছাকৃতভাবে জড়িয়েছ আমার এই জীবনে। পরবর্তীতে আফসোস করলে চলবে না। ইফরাত এখনো নিজের চোখ এবং কানকে বিশ্বাস করতে পারছে না। মনে হচ্ছে সবই স্বপ্ন। এক ঘোরের মধ্যে থেকে বলে দিল, করব না আফসোস। আকস্মাৎ শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল ইফরাতে। নিজেকে আবিষ্কার করলো নেসোর শক্ত বৃক্ষপটে। ওর উষ্ট্রে ভাঁজে বিরাজ করছে নেসোর উষ্ট। কাঁপতে থাকে ইফরাত। এতক্ষণে বিশ্বাস হয় এ সকল কিছুই সত্যি, কোনো কল্পনা জল্পনা নয়। প্রেম নিবেদনে সায় দিল ইফরাত। খামচে ধরল নেসোর জ্যাকেট। প্রখর অনুভূতি তীব্রভাবে কামড়ে ধরল তনুমনকে। কালো বর্তমান যেন সমস্ত পথ রুদ্ধ করে দেয়। আর স্তব্ধ আকাশে একটি নির্মল বিশুদ্ধ দীপ্তির ঝিলিক দিয়ে উঠল। হৃদয়ের কপাটে
আনাচে কানাচে দোল খেলো সজীব বসন্তের মৃদু দোলনা, যেন জীবনের নতুন শুরুর এক মিষ্টি অনুরোধ। পূর্ণতার লোভ দেখে অপূর্ণতায় ঠেলে দেবেন না তো? আমি ইতালি যাব কালই, বসের সাথে কথা বলবো আমাদের ব্যাপারে। আবার আমাকে রেখে চলে যাবেন? ন্যাসোর বৃক্ষপটে লেপটে ছিল ইব্রাত। স্মিত হাসল ন্যাসো। ইব্রাতের ললাটে পরশের ছোঁয়া দিয়ে বলল, একেবারে কাছে আনার জন্য একটু দূরে যেতেই হবে। একগাল হেসে আবারও ন্যাসোর বুকে মাথা রাখে ইব্রাত। অতি খুশিতে বাচ্চা সুলভ আচরণ করতে থাকে। আম্মুকে আমার সাথে রেখে যান প্লিজ, আমার একা একা খুব ভয় লাগে। আচ্ছা। ন্যাসোর বুকে অকারণে আঙ্গুল ঘোরাতে থাকে ইব্রাত। হাই হতাশা করে হতাশাগ্রস্ত স্বরে বলল, অথচ বয়সটা ছিল শুক্রবারে স্বামী নামাজ শেষে এসে বলবে, ওগো তোমার জন্য জিলাপি এনেছি, কিন্তু পুরা কপাল এখানে বন্দি হয়ে আছে। আমি খ্রিস্টান ইব্রাত। চকিতে সরে আসে ইব্রাত। নিমিষে রক্তশূন্য হয়ে যায় অবয়ব। ঘূর্ণিঝড় ঘূর্ণীভূত হয় হৃদয় কপাটে। চোখের কোণে জ্বলে ওঠা সুপ্ত আলোর ন্যায় থাদিয়ে যাওয়া স্বচ্ছ ভালোবাসা উবে গিয়ে অকিপট ছেড়ে গিয়ে দাঁড়ালো শূন্যের কোঠায়। দৃষ্টি ফিরে নিল ন্যাসোর কাতর দৃষ্টি থেকে। চলে যান আপনি। বুক খালি হয়ে আসে ন্যাসোর। রক্তাভ মুখস্থিত উৎকণ্ঠায় ঠাসা বলল, কেন? কাঁদছে ইব্রাত। থরথর করে কাঁপছে শরীর। ফ্যাসফ্যাসে আওয়াজে আওড়ায়, ধর্মের দেওয়াল আমাদের কখনো এক হতে দিবে না, কারণ আমি আপনার থেকেও বেশি আমার রবকে ভালোবাসি। চলে যান আপনি। ফিসিলে হেসে উঠে দাঁড়ালো ন্যাসো। তাকালো কন্ধোন্নত মেয়েটার দিকে। অতঃপর জড়তা সংকোচবিহীন বলল, ভালোবাসা খুবই শক্তিশালী ইব্রাত জান। সাথে সাথে চলে যায় ন্যাসো। লুটিয়ে পড়ল ইব্রাত। ওর কান্নার তোড়ে প্রকম্পিত হতে থাকে মেঝে। রাতের গভীরতম প্রহর। আকাশ কালো চাঁদে ঢাকা। সমস্ত জগৎ নিথর হয়ে আছে। চারদিকে নিস্তব্ধতা। শহরের রাস্তাগুলো শূন্য। বাতিগুলো ফিকে আলো ছড়াচ্ছে। কোনো গাড়ির শব্দ নেই। নেই মানুষের কোনো চলাচল। গাড়ির কাঁটা তখন 3টে ছুঁয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। বাতাসে এক ধরনের ঠান্ডা ভাব। রাত তার শীতল পরশ দিয়ে সমস্ত কিছু ঢেকে রেখেছে। হঠাৎ কর্কশ এক খটখট শব্দ ভেঙে দেয় নিস্তব্ধতা। সেই শব্দে তন্দ্রাচ্ছন্ন এলিজাবেথের ঘুম মুহূর্তে উধাও হয়ে যায়। বিছানা থেকে হড়বড়িয়ে উঠে বসে। ঘরের ভেতর ছড়িয়ে থাকা আধারে অদ্ভুত এক অস্বস্তি বিরাজ করছে। জানালা দিয়ে ফালি ফালি আলো এসে পড়ছে কক্ষের মেঝেতে। এলিজাবেথের দৃষ্টি ধীরে ধীরে জানলার দিকে ঘুরল। আলোর উৎস খুঁজতে গিয়ে ওর চোখ স্থির হয় এক মানব ছায়ার উপর। শিরে ওঠা অভ্যন্তর। জানালার পাশে আলো অন্ধকারে দাঁড়িয়ে আছে এক দৈহিক আকৃতি মানব সদৃশ মূর্তি। সে স্থির নিঃশব্দ। তার লম্বা এবং অস্বাভাবিক চেহারা মনে ভয় ধরিয়ে দেয়। পেছন থেকে দেখা সেই অবয়ব যেন মানব নয়, কোনো ভিন্ন জগতের সৃষ্টি। আলোর রেখা তাকে এমনভাবে ছুঁয়ে যাচ্ছে যে তাকে এক অগ্নিছায়ার মতো দেখাচ্ছে। এলিজাবেথের শ্বাস ভারী হয়ে আসে। কম্পন হচ্ছে কণ্ঠস্বরে। কে? মূর্তির ছায়াটি ধীরে ধীরে পিছন ফিরে দাঁড়ায়। প্রতিটি মুহূর্তে চারপাশের পরিবেশকে আরো গাঢ় করে তুলছে। ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেসে আসে এক গম্ভীর ভারী কণ্ঠস্বর। সেই কণ্ঠে এমন এক প্রভাব, এমন এক গভীরতা যা হৃদয় শিরে শিরে কাঁপন ধরায়। স্বরটি নিজস্ব ওজন এতটাই ভারী যে তা সহ্য করা যেন অসম্ভব। প্রতিটি শব্দে ভর করে আছে অদ্ভুত এক রহস্যময় শক্তি, যা এলিজাবেথের শ্বাসকেও কঠিন করে তুলেছে। মূর্তি ছায়াটি তালি বাজাতে শুরু করলো। কর্কশ সেই শব্দে ঘরের নিস্তব্ধতা ভেঙে কেঁপে উঠল সবকিছু। ডার্ক, 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 ডার্ক। ওয়েলকাম টু মাই ফ্রিকিং ডার্ক সাইড, রেড। উদীয়মান হলো রিচার্ডের চওড়া তামুক চেহারা। চোখে মুখে লেগে আছে স্পষ্ট শয়তানির ছাপ। ঠোঁটের কোণে এক রহস্যময় হাসি।
যা ভয় এবং আকর্ষণ দুটোই তৈরি করে। চেহারায় এমন এক অভিব্যক্তি যেন গভীর রাতে শিকারে বের হয়েছে কোনো এক অভিজাত শিকারী। শরীর জুড়ে বৈদ্যুতিক তরঙ্গ খেলে গেল এলিজাবেথের, জুবুথুবু হয়ে কাঁপতে থাকে। আপনি এখানে? লম্বা পায়ের স্বতঃস্ফূর্ত কদম, এক পা করে এগোতে থাকে রিচার্ড। সোডিয়াম লাইটের আলোতে স্পষ্ট উষ্ঠপুটে বাঁকা হাসি। ইয়েস সুইটহার্ট, ইউ ক্যান স্টে অ্যাওয়ে ফ্রম মি সুইটি। থেমে, আমার সাম্রাজ্যে এসেছো, একটু সাক্ষাৎ না দিলে হয়? রিচার্ডের প্রতিটি পদক্ষেপ এলিজাবেথের বুকের ভেতর চৈত্র মাসের খড়খড় সুর তুলে দেয়। পিছিয়ে যেতে যেতে পিঠ থেকে বিছানার শেষ প্রান্তে কম্পিত স্বরে বহু কষ্টতে আড়ালো। কেন এসেছেন? যখনই তুমি আমাকে ভুলে যেতে শুরু করবে তখনই আমার আগমন ঘটবে তোমার জীবনে। কেন এমন করছেন আমার সাথে? রিচার্ড নিশ্চুপ। ভয়ে কেঁদে দেয় এলিজাবেথ। কমফোর্টার দিয়ে নিজেকে ভালোভাবে মুড়িয়ে থরথর করে কাঁপতে থাকে। পদচিহ্ন নিকটস্থ হতে থাকলো, বাড়তে থাকে ভেতরের সংকীর্ণতা। রিচার্ডের দৈত্যমান ছায়া এসে পড়ল এলিজাবেথের উপর। আলগুছে রিচার্ড হাত রাখে এলিজাবেথের মাথায়। এক ঝটকায় সরিয়ে দেয় এলিজাবেথ। সহসাই কান্নার জর্জরিত কণ্ঠে গর্জে উঠল, ছুবেন না আমায়, আপনি একটা নরখাদক। অধর এলিয়ে বিদঘুটে হাসি দিল রিচার্ড। ক্রোধ মিশ্রিত স্বরে পরিবর্তে শোনা গেল পুরুষালী হাস্কি স্বর। কল মি ড্যাডি বেব। আপনি ডক্টর দেখান, কোনো সুস্থ সবল মানুষের আচরণ এমন হতে পারে না। বন্ধ কক্ষে ভেঙে পড়ল এক অট্টহাসি। সেই কর্কশ শ্বাসের শব্দ এলিজাবেথের ভেতরে ঝড় তুলে। হাসির সাথে সাথে কাঁপতে থাকে রিচার্ডের সুগঠন শরীর। রিচার্ড একটানে মুহূর্তেই টাই খুলে ফেলে দিল গলা থেকে। শোনা গেল গ্যাংস্টার বসের ধীর শীতল কণ্ঠ। আই অ্যাডমিট আই এম টক্সিক, স্টারবার্ন, অ্যারোগ্যান্ট, অ্যাগ্রেসিভ, ডেঞ্জারাস and psycho, but when it comes to you, I am nothing but your romance king. বাক্য সম্পূর্ণ করে ছুতে গেল এলিজাবেথকে। এলিজাবেথ চকিতে সরে যায় রিচার্ডের হাতের ছুবল থেকে। এক লাফে বিছানা থেকে নেমে ছুটে দরজার দিকে। রিচার্ড এলিজাবেথের কাজে একটু অবাক হয় না, এমনকি ক্ষোভ প্রকাশ করে না, বরঞ্চ বাঁকা হাসলো। পরপর লম্বা পা ফেলে দুই কদমে আটকে দেয় এলিজাবেথকে। অতঃপর একটানে নিয়ে আসে নিজের বাহুতে, আবদ্ধ করে নিল নিজের সাথে মিশিয়ে। গা ঘিন ঘিন করতে থাকে এলিজাবেথের, মুচড়ামুচড়ি করতে থাকে মুক্তির প্রয়াসে। রিচার্ড গ্রীবা নামিয়ে দেখতে থাকলো এলিজাবেথের ছটফটানি। কান্নার তোর বাড়তে থাকে এলিজাবেথের। রিচার্ড কুটিল হাতে চেপে ধরল ওর বাঁকানো উন্মুক্ত কোমর। কাপড়ের ফাঁক গলিয়ে বিচরণ করতে থাকলো হাত দুটো। রিচার্ডের ঠান্ডা হাতের শীতল স্পর্শে সহসে জমে যেতে থাকে এলিজাবেথ। রিচার্ডের লাগামহীন কথা, ইউর রোমান্স কিং ইজ ব্যাক রেড। বুকের ভিতর ঘূর্ণিঝড়ের তাণ্ডব শুরু হলো এলিজাবেথের। পূর্বের কথা মনে হতেই অসহায়তার সাথে সাথে বাড়তে থাকে ক্রোধ। রিচার্ডের বুকে অসংখ্য কিল ঘুষি দিয়ে গলা ছেড়ে চেঁচাতে থাকে, ছেড়ে দিন বলছি আমাকে, আমি কিন্তু চেঁচাবো। চেঁচাও না, এখানে তো প্রকাশ পাবে আমার ছোঁয়ার গভীরতা। জানোয়ার একটা আপনি। এলিজাবেথের ঠোঁটের উপর হাত রেখে থামিয়ে দেয় রিচার্ড। আশ্চর্যজনকভাবে আজ একটু রাগ প্রকাশ করছে না সে। এই আচরণ তার বৈশিষ্ট্যের সাথে যায় না, একেবারেই না। হঠাৎ করে এলিজাবেথের ঘাড়ে নাক গুজে দেয় রিচার্ড। শুষে নিতে থাকে শরীরের সমস্ত ঘ্রাণ, সেই সাথে ছোট ছোট চুমুতে ভরিয়ে দিচ্ছে গ্রীবাদেশ। শীতল ছোঁয়ায় ভিজে যাচ্ছে চারিধার। এলিজাবেথের গলায় কান্নার কুণ্ডলি পাকিয়ে ধরে, শব্দ বের হয় না কণ্ঠগহ্বর থেকে। কাতর চোখে তাকিয়ে আছে দরজার দিকে। কিন্তু কিছু মুহূর্তের অবসান ঘটার পর মুখ তুলল রিচার্ড। হঠাৎ আতর্কিত আক্রমণে বুকের ভিতর থপ করে উঠল এলিজাবেথের। ব্যথায় চোখ মুখ কুঁচকে ফেলল।
রিচার্ড এলিজাবেথের গ্রীবাদয়ের পিছন হাত বাঁকিয়ে মুষ্টিবদ্ধ করে নেয় ওর লাল ঘন কেশ, টেনে মুখ উপরে তুলল। রিচার্ডের রুক্ষ নাক আলতোভাবে ছুঁয়ে যায় এলিজাবেথের ত্বক, যেন বর্ষার প্রথম ফোঁটা মাটিতে মিশছে। নাকের ডগা দিয়ে মুখে নিল ওর লাল লেপ্টে থাকা শ্রাবণধারা। উষ্ণ এতটাই কাছে যে নিঃশ্বাসের উষ্ণতা মিশে একে অপরকে আরও কাছে টেনে নিচ্ছে। রিচার্ডের শরীরের সমস্ত উত্তাপ ঠোঁটের ফাঁক গলিয়ে ছড়িয়ে আশ্রে পড়ছে এলিজাবেথের অস্তিত্বে। ওর গভীর মগ্ন কণ্ঠে মিশে থেকে এক রহস্যময় আবেগে যেন সারা দুনিয়া থেমে গেছে এই মুহূর্তে, শুধু তারা দুজন ছাড়া। আমি খুব কষ্ট দিই নাও? কোথায় কোথায় কষ্ট? সমস্ত কষ্ট আজ ভুলিয়ে দেব আদরে আদরে। রিচার্ডের হাত বিচরণ করতে থাকে এলোমেলো পথ ধরে। এলিজাবেথ নিজেকে শক্ত করে রাখে, তাকাচ্ছে না রিচার্ডের নীল আকাশ চোখে, যেখানে আজ নেই হিংস্রতা, নৃশংসতার ছাপ। দুই শরীরের মধ্যে সমস্ত দূরত্ব গুছিয়ে নিল রিচার্ড, যেন এই মুহূর্তে এক পশলা শীতল হাওয়ারও অধিকার নেই তাদের মধ্যে আসার। রিচার্ড এলিজাবেথের সরু নাকের সাথে নাক ঘষতে থাকে। ডার্ক রোম্যান্সের এ যুগে আমি তোমাকে 7 রঙে রঙিয়ে দেব রেড। এতক্ষণে মুখ খুলে এলিজাবেথ, তবে চোখ তখনও বন্ধ। চিবিয়ে চিবিয়ে রুষ্ট গলায় বলল, আপনার স্পর্শে গা গুলাচ্ছে আমার। গুলাচ্ছে? এটা তো হওয়ারই কথা। রিচার্ড কায়নাতের স্পর্শে কোনো তৃপ্তি নেই, শুধু ঘৃণা আর যন্ত্রণা। আমি যা ছুঁই তা অগ্নিতে পুড়ে ছাই হয়ে যায়। আমি মধু নই, আমি বিষ। আমার ছোঁয়া মানে শেষ, আর কোনো দয়া বা সহানুভূতি নেই, শুধু শূন্যতা আর ধ্বংস। নিয়ন্ত্রণ হারিয়ে চেঁচালো এবার এলিজাবেথ, কোন অধিকারে আপনি আমাকে স্পর্শ করছেন? থমকে থাকা মস্তিষ্ক আবার জেগে উঠল, ফিরে গেল তার চিরাচরিত পৈশাচিক স্বরূপে। সমুদ্র নীল গভীর চোখ দুটোতে জ্বলে ওঠে আগ্নেয়গিরির অগ্নি। শান্ত জলে লুকিয়ে আছে ভয়াবহ বিস্ফোরণের অপেক্ষা। রিচার্ড চুলের মুঠি ছেড়ে চেপে ধরল এলিজাবেথের কণ্ঠনালী, দ্বিগুণ তেজে চেঁচিয়ে বলল, পূর্ণ অধিকারে। তৎক্ষণাৎ কোনো কিছু বলার সুযোগ না দিয়ে এলিজাবেথের ঠোঁট আঁকড়ে ধরে রিচার্ড। বাঁকানো কোমরে আঁকড়ে ধরার স্পর্শে যেন এক অন্ধকারের দাবি। নিঃশ্বাসে ভারী ঘনত্বে ছড়িয়ে পড়ে অদৃশ্য শিকল, যা পিষে ফেলে সমস্ত প্রতিরোধ। ললাটে ললাটে তীব্র ছোঁয়া, বিষাক্ত অথচ অমোঘ আকর্ষণ। অধরের প্রতি অধরের নিঃশব্দ অগ্রসরতা, ভাজে ভাজে মিশে যায় এমন এক অনিবার্যতা যেখানে নিজের সত্তা হারিয়ে যায়। নিঃশ্বাস একাকার হয়ে আত্মা টেনে নেয় এক অদৃশ্য গহ্বর। হৃদয়ের ছন্দ থেমে যায়, সময় নিজেও আতঙ্কিত। রিচার্ডের চঞ্চল হাতগুলো ধীরে ধীরে পরিণত হয় এক দুর্নিবার দাসত্বে। এলোমেলো পথ ধরে খুঁজতে থাকে অনিশ্চিত এক প্রান্ত। এলিজাবেথের নিঃশ্বাস আটকে আসে, শিরা উপশিরায় ছড়িয়ে পড়ে এক শীতল শিহরণ। কোনো প্রাচীন অমর অভিশাপ ঘিরে ধরেছে ওকে। স্পর্শে লুকিয়ে থাকা অন্ধকারে ডুবে যায় মন প্রাণ, যেখানে আলো নেই, শুধু রয়েছে পাপড়ি ছেঁড়া এক লাল গোলাপের মতো রক্তিম আকাঙ্ক্ষা। প্রতিটি স্পর্শে প্রকাশ পাচ্ছে অযাচিত ক্ষুব্ধতা। ঠোঁটের কার্নিশ বেয়ে গড়িয়ে পড়ে ভালোবাসা নামক অত্যাচারের তাজা উষ্ণ রক্ত। উগ্র থেকে উগ্র প্রতিটা ছোঁয়া, প্রতিটি পদক্ষেপ ব্যাপরতা। সরে আসে রিচার্ড, শরীর ছেড়ে দেয় এলিজাবেথের, লুটিয়ে পড়ে মেঝেতে ঠুকরে কেঁদে উঠল। রিচার্ড ভ্রুকুচকে তাকায় ক্রন্ধনরত এলিজাবেথের দিকে, হাতের পিঠ দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলল, আই নো আই এম হট। আমার সংস্পর্শে আসা প্রতিটা জায়গায় এভাবেই ঝলসে যায়। আমি আশেপাশে না থাকলেও থেকে যায় আমার স্পর্শের জ্বলন এবং চিহ্ন। সো ডোন্ট ক্রাই। নিজেকে মানসিক এবং শারীরিকভাবে প্রিপেয়ার্ড রাখো। শর্ট পিরিয়ড। লজ্জা ও ঘৃণায় এলিজাবেথ নিজের মাথা তুলতে পারে না। চোখের জলে ভেসে উঠতে থাকে অদৃশ্য বেদনা, আর প্রতিটি অশ্রু আত্মার গভীরে ক্ষত রেখে যাচ্ছে। ঘৃণায় ছোবল আর তীব্র হয়ে ওঠে।
নিজেকে ঘৃণা করতে করতে এলিজাবেথ নিজের অস্তিত্বকেই অস্বীকার করতে শুরু করে। হৃদয়ে গহীন এক অজানা ক্ষতের দাগ, যা কখনো শুকাতে জানে না, যা কেউ জানে না। রিচার্ডের শরীরে ছড়িয়ে পড়ে পুরুষালী উত্তাপ। অনবরত ঘামতে থাকে শরীর। প্রতিবার পুরুষালী আকর্ষণ উদিত হয়। বড় বড় ঢোক গিলার সাথে সাথে ভেসে উঠে অ্যাডামস অ্যাপল। ইউর টেস্ট ইজ সুইটার দেন সুইট হানি। নিঃশব্দ, শুধু নাক টানা শব্দ। রেড, গেট আপ। আবারও নিশ্চুপ এলিজাবেথ। ক্রোধ বাড়তে থাকে অভিশপ্ত রাজার স্বরে বিরাজ করে কঠোরতা। আই সেড গেট আপ, ইউ ফাকিং ডার্ক রেড। নীরবতার বাঁধ ভাঙে না এলিজাবেথের। হঠাৎ করে ঠোঁটের কোণে পৈশাচিক হাসি ফুটে উঠল রিচার্ডের। নীরে ঠান্ডা গলায় বলল, আর ইউ আস্কিং মি টু নেল ডাউন? কর্ণপাত হবার সাথে সাথে 24 ভোল্টের ধাক্কা খেল এলিজাবেথ। শরীর জুড়ে এক ধরনের বিদ্যুৎ প্রবাহ অনুভূত হলো। তড়িঘড়ি করে উঠে দাঁড়ায় সে। সন্তুষ্টিজনক বাঁকা হাসি দিল রিচার্ড। নরপশু। পকেট থেকে সিগারেট বের করতে করতে রিচার্ড বলল, ওয়াচ ইউর ওয়ার্ডস মাই লেডি। ঠোঁট গোল করে সিগারেটের বিষাক্ত ধোঁয়া সমস্ত ছেড়ে দিল এলিজাবেথের মুখের উপর রিচার্ড। নিঃশ্বাস আটকে আসে এলিজাবেথের। খোক খোক করে কাশতে থাকে। শ্বাসকষ্ট শুরু হয়ে যায় মুহূর্তে। বুকের উপর হাত চেপে হাঁটু ভেঙে বসে পড়ল এলিজাবেথ। হাঁপাতে হাঁপাতে অস্পষ্ট স্বরে আড়ালো, প্লিজ স্টপ, সিগারেটের ধোঁয়ায় আমার অ্যালার্জি। থুড়ি তোয়াক্কা করলো হৃদয়হীন গ্যাংস্টার বস। নিরুদ্বেগহীন ভাব নিয়ে বলল, ওয়েল, আই ফাকিং ডু। নিঃশ্বাস থেমে আসে এলিজাবেথের। অবাক হয় না রিচার্ডের আচরণে। অবাক হবার বিষয়ও না। ভেজে চোখে এক পলক তাকালো রিচার্ডের দিকে। নিবুসরে সুদায়, কেন এমন করছেন আমার সাথে? আমি কোনো হৃদয়বান প্রেমিক পুরুষ নই যে ভালোবাসার গল্প লেখে। আমি ভিলেন, টক্সিক ভিলেন, যে ভালোবাসাকে নিজের শর্তে চালায়। এলিজাবেথ কিছু বলার সুযোগই পেল না। রিচার্ড এক লাফে জানলা পেরিয়ে বাইরে। বিস্ফোরিত চোখে হতবাক হয়ে এলিজাবেথ দৌড়ে গেল জানলার কাছে। ঝুঁকে নিচে তাকালো। ঠিক নিচেই রিচার্ডের গাড়ি দাঁড়িয়েছিল। রিচার্ড এক পা এগিয়ে মাথা উঁচু করে। তার চোখে চিরচেনা বিদ্রুপের ঝলক। এলিজাবেথের দৃষ্টি মিলে গেল রিচার্ডের সঙ্গে। এক দুর্বোধ্য ব্যাখ্যা ব্যতীত মুহূর্ত। ঠোঁটের কোণে বাঁকা হাসি টেনে রিচার্ড চোখ টিপল। তারপর কোনো অপেক্ষা না করে গাড়িতে উঠে মুহূর্তে বিলিয়ে গেল রাতের অন্ধকারে। সেকেন্ড ফ্লোর থেকে লাফ দেওয়ায় রিচার্ডের মতো কারুর জন্য তেমন কঠিন কিছু ছিল না, কিন্তু এলিজাবেথের জন্য। ধীরে দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে পড়ল মেঝেতে। চোখ থেকে ঝরতে থাকা কান্নার ভার আর সামলাতে পারল না। হঠাৎ দরজার বাইরে থেকে ডাকতে থাকে তাকবীর। বারবার দরজায় ধাক্কা দিচ্ছে। বুক শুকিয়ে এলো এলিজাবেথের। মুছে নিল চোখের জল। পরপর গিয়ে দরজা খুলল। তাকবীরকে কিছুটা অস্বাভাবিক লাগছে। ঘুমে টলছে সে, তবে মাতাল মনে হচ্ছে না। হাতের পিঠ দিয়ে বারবার চোখ কচলাচ্ছে। আপনি ভালো মানুষ? ঘন ঢোক গিলে গলা ভিজিয়ে নিল তাকবীর। ঘুমাওনি তুমি? মিথ্যে হাম তুলতে থাকে এলিজাবেথ। হ্যাঁ, ঘুমাচ্ছিলাম তো। আপনি ঘুমাননি? কোথাও গিয়েছিলেন? তাকবীর একটু আগ বাড়িয়ে জবাব দিল, না না, ঘুমাচ্ছিলাম তো। হঠাৎ মনে হলো তুমি কান্না করছো। এমন শব্দ আসছিল ভিতর থেকে, তাই একটু দেখতে আসলাম। ঠিক আছে তুমি? গলা কাঁপছে এলিজাবেথের। এত মহৎ হৃদয়ের একজন মানুষের সামনে বারবার মিথ্যা বলা তার পক্ষে আর সম্ভব হচ্ছিল না। কিন্তু সত্যি স্বীকার করলেই নতুন ঝামেলা তৈরি হবে। আর রিচার্ড যদি কোনো ঝামেলায় জড়ায়, চুপ করে বসে থাকার লোক সে নয়। এলিজাবেথ ক্লান্ত। হারাতে হারাতে অবশ হয়ে গেছে মন। তবু ঠোঁটে হাসি টেনে ফিস ফিস করে বলল, হ্যাঁ, আমি ঠিক আছি। আপনি অযথা চিন্তা করবেন না। তাকবীরের চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল, তাই নজরে পড়ল না এলিজাবেথের গলার জমাট বাঁধা রক্তের দাগ, কাটা ঠোঁট, চোয়ালের গভীর আঙুলের চিহ্ন। মৃদু হাসল তাকবীর। আচ্ছা, শুয়ে পড়ো তবে, আমিও গেলাম। চলে গেল তাকবীর।
এলিজাবেথ নিথর হয়ে দাঁড়িয়ে রইল শূন্য দৃষ্টিতে, ঠিক যেমন ছিল একদম একইভাবে। আপনাদের জন্য একটি বিশেষ সুযোগ। আপনি কি নতুন লেখক বা লেখিকা? আপনার গল্পকে বেশি মানুষের কাছে পৌঁছাতে চান? তাহলে আপনার গল্প আমি ভিডিও আকারে আমার চ্যানেলে প্রকাশ করব। নতুন অডিয়েন্স পাবে আপনার গল্প। প্রতি পর্বের চার্জ মাত্র 100 টাকা। ইন্টারেস্টেড? ইমেল করুন fkcsdreamyworld@gmail.com এ। চলুন পুনরায় গল্পে ফেরা যাক। আর কেউ আসবে না, তুমি রিল্যাক্স থাকতে পারো। চকিত দৃষ্টিতে তাকালো এলিজাবেথ তাকবীরের সুগভীর চোখ জোড়ায়। তাকবীর একদমই স্বাভাবিক। পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করে পরপর পাশে এলিজাবেথ আছে ভেবে আবার পকেটে রেখে দিল। এলিজাবেথের অ্যালার্জি আছে তাই। এলিজাবেথ খুবই চমৎকৃত। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, মানে? তাকবীরের অবয়বে কোনো পরিবর্তন দেখা গেল না। সাবলীল গলায় প্রত্যুত্তরে বলল, এখন থেকে আর রাতে কোনো রক্তখেকো পাখি তোমার গলা চেপে ধরতে পারবে না। হতবাক হয়ে যায় এলিজাবেথ। এমন লাগলো যেন ভিড়ের মাঝে হঠাৎ কাপড় খুলে দেওয়া হলো। লজ্জা, রাগ আর হতভম্ব হয়ে দাঁড়িয়ে থাকা ছাড়া আর কিছু করার থাকে না। তাকবীর এলিজাবেথের নিষ্পিস স্তম্ভ দেখে ফিচেল হাসল। টেক ইট ইজি, তুমি আমার কাছে মুক্তমনা হতে পারো। আপনি কিভাবে জানলেন? ওয়েটারকে ডাক দিল তাকবীর। অতঃপর বিল পরিশোধ করে উঠে দাঁড়ালো। এলিজাবেথও সাথে সাথে দাঁড়ালো। তাকবীরকে অনুসরণ করে হাঁটতে লাগলো। তাকবীরের নয়নজোড়া খুবই উদ্ভাসিত, তেমনি কণ্ঠস্বর। হাঁটতে হাঁটতে কণ্ঠনালী ফাঁক করে বেরিয়ে এলো হাড়ি স্বর। আমাকে হিন্দুস্তানি কাকড়া পাখি বলতেই পারো, যে শিকারীর মতো চোখ মুদে থাকে কিন্তু মস্তিষ্ক সবসময় তীক্ষ্ণ তীরের মতো সজাগ। এলিজাবেথের নেত্রদয়ে চকচকে কৌতূহল। তাকবীরের আচরণ মাঝে মাঝেই খুবই অদ্ভুত থেকে তার কাছে। হুটহাটি মনে হয় তাদের মধ্যে বিরাজ করছে এক মস্ত বড় প্রাচীর, যেই প্রাচীরের আড়ালে রয়েছে তাকবীরের গুপ্ত রাজ্য। ভিতর ভিতরে তাকবীরের অজানা জগতের প্রতিটি রহস্য ছুঁয়ে দেখার তীব্র ইচ্ছে এলিজাবেথের। কি ম্যাডাম, কি এত ভাবা হচ্ছে? কল্পনা জল্পনার জগৎ থেকে বের হয়ে এলিজাবেথ গ্রীবা বাঁকিয়ে তাকালো তাকবীরের কৃষ্ণ গহ্বরে। মায়াবী স্নিগ্ধ পুষ্পময় চেহারা। আপনাকে খুব অচেনা অচেনা লাগে যখন এত গম্ভীরভাবে কথা বলেন, যাকে আমি চিনি না এবং যাকে আমার একদমই ভালো লাগে না। আশেপাশে তাকিয়ে ফিক করে হেসে দিল তাকবীর। চতুর্পাশে যে যার মতো কেনাকাটায় ব্যস্ত, সেই সুযোগে একটু হেসে নিল তাকবীর, যাকে বলে শরীর কাঁপিয়ে হাসা। এলিজাবেথ চোখ জোড়া ছোটো ছোটো করে তাকায় তাকবীরের দিকে। পরপর গাল ফুলিয়ে গমগমে গলায় বলল, আমাকে কি জোকার মনে হয় যে আমার কথা এভাবে হাসতে হবে? হাসি থামানোর পায়তারা হিসেবে দাঁত দিয়ে ঠোঁট চেপে ধরে তাকবীর। ফলস্বরূপ বেশি করে প্রকম্পিত হয় সুগঠন শরীর। গালের সাইজ ক্রমশ বাড়তে থাকে এলিজাবেথের। একটা টুকা দিলেই ফেটে যাবে মোমের মতো নরম গাল। মেয়েকে রাগ দেখিয়ে এলিজাবেথ সামনের দিকে যেতে থাকে। তাকবীরও ছুটল ওর পিছন পিছন ছ্যাপলার মতো। তখনও ঠোঁটে লেপ্টে আছে প্রসারিত হাসি। বহিঃপ্রকাশ পাচ্ছে আজ অধিক খুশি সে। দৃশ্যপট ব্লাড হাউন্ড। মুখোমুখি বসে ফাদার আর রিচার্ড। দুজনেরই দৃষ্টি তীক্ষ্ণ আর ধারালো। পরনের পোশাকেও নেই কোনো পার্থক্য। আপাদমস্তক কালোতে আবৃত। রিচার্ডের চোখে স্পষ্ট ঘুমের অভাবজনিত ক্লান্তি। একটু পরপরই হাই তুলছে, তবুও নিজেকে যথেষ্ট শক্ত পরতে এঁটে রেখেছে এবং নিয়ন্ত্রিত। সামনের ছোট টেবিল থেকে চায়ের কাপ নিল ফাদার। শব্দ করে চায়ের চুমুক দিল আয়েসি ভঙ্গিতে। আমাকে বলা হয়েছিল আপনার উপর হামলা হয়েছে, কিন্তু হামলার কোনো আলামত এখনো পর্যন্ত আমার চোখে পড়েনি। ফাদারের গভীর এবং স্থির দৃষ্টি। ভ্রুতে নেই অতিরিক্ত নড়াচড়া। মাপা এবং রহস্যময় চাপা হাসি অভ্যন্তরে।
তবে বাহিরে প্রকাশ পেল তুষ্ট হাসির, চামড়া ঝুলে যাওয়া চোয়ালে প্রসারিত হাসি। এছাড়া তোমাকে ইতালিতে ফেরানো যেত না রিত। চোয়াল শক্ত হলো রিচার্ডের, তবে মুখবয়ব স্থির এবং নিরপেক্ষ। কোনো রকম ক্ষুব্ধতার চিহ্ন প্রকাশ পেল না চওড়া তামুকে। একইভাবে তুষ্ট হেসে বলল, আমার সাথে চলো না। বাক্য উচ্চারণের সময় ভ্রুজোড়া কিঞ্চিত উচ্চায় রিচার্ড। শূন্য দৃষ্টিতে জমা হয়েছে ক্রোধের পাহাড়। তা বুঝতে বাকি থাকলো না তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারী এককালীন ইতালি কাঁপানো মাফিয়া বসের। কিছু বলার আগে শোনা গেল রিচার্ডের চাপা স্বর, আপনি জানেন আমার কাছে সব থেকে ঘৃণিত জিনিস কোনটি? আই নো মাই সন। তবে তুমিও জানো ভিনসেনজো কাসানো কখনো কৌতুকে বিশ্বাসী নয়। প্রয়োজন আমায় ছলনার পথে নামতে বাধ্য করেছে, এটাই নিয়ম। এবার রিচার্ড ফিরে গেল তার নিজ বৈশিষ্ট্যে। পৈশাচিক স্বরূপে আবির্ভূত হলো তার গরুর সামনের ছোট টেবিল চো মেরে থাপা মেরে দাঁড়ালো। চিবিয়ে চিবিয়ে বলল, আর নিয়ম ভাঙা রিচার্ড কায়নাতের নিয়ম। রিচার্ড চোখে তীব্র শীতলতা আর ঠোঁটে নীরব বিষ। একটাই বাক্য, ফাদারের রাগের ভার স্পষ্ট, শব্দ কম, কিন্তু তার ওজন সমস্ত ঘর ভরিয়ে দেয়। ফাদার কখনো রিচার্ডকে রিচ ছাড়া ডাকে না, এই প্রথম ডাকলো। রিচার্ডের কপালে ভাঁজ সংকুচিত হলো। কম্পোজার বজায় রেখে বসে পড়ল রিচার্ড। পার্ডন। পরিস্থিতি নিজ নিয়ন্ত্রণে নিয়ন্ত্রিত করতে থাকে ফাদার কৌশলে। নিষ্পত্তি ঘটল সকল প্রকার ক্ষোভ গম্ভীরতার। শুনলাম তুমি নাকি কাল কিং কোবরা গ্রুপের কয়েকজনকে গাড়ি চাপা দিয়েছ। যেভাবে পিছন থেকে আসতে চেয়েছিল সেভাবে পিছন থেকে মেরে দিয়েছি। সন্তুষ্টিজনক হাসি দিল ফাদার। রিচার্ডের কাঁধে হাত রেখে উত্তেজিত স্বরে আড়ালো, এই তো আমার বাঘের বাচ্চা। তোমার এই তীক্ষ্ণ বুদ্ধিমত্তার জন্যই আমি তোমাকে এত ভালোবাসি। রিচার্ড বাঁকা হেসে তাকালো ফাদারের দিকে। গম্ভীরতা ছাড়াও এসরে আছে নিজস্ব ওজন। নিরপেক্ষ ভঙ্গিতে বলল, তা না হলে আমার অবস্থাও আর সকল বাচ্চাদের মতোই হতো। মাথা নাড়িয়ে হাসলো ফাদার। অতঃপর রিচার্ডের কাঁধ থেকে হাত সরিয়ে পায়ের উপর পা তুলে সোফায় গা এলিয়ে বসলো আয়েসি ভঙ্গিতে। চিরাচরিত গম্ভীর গলায় শুধায়, ব্যাপারটা যদি এক আংশিত স্বার্থের খাতিরে হতো তবে আমার এই অঢেল সম্পত্তি তোমার নামে করে দিতাম না। রাজার আসন ছেড়ে তোমাকে সিংহাসনে বসাতাম না। আর না হতে তুমি ইতালির ডন। প্রত্যুত্তরে রিচার্ডের অধর কোণে বক্র হাসি। আপনি যা দিয়েছেন তার থেকেও অধিক আমি অর্জন করেছি এই 8 বছরে। তোমাকে আমার ছেলের জায়গায় বসিয়েছি রিত। দুঃখিত, আপনাকে কখনো বাবার আসনে বসাতে পারিনি। তবু একমাত্র আপনাকে আমি শ্রদ্ধার শীর্ষে স্থান দিয়েছি। অমায়িক হাসি দিল ফাদার। আবারও সোজা হয়ে বসলো। খানিকটা ঝুঁকলো রিচার্ডের উপর। বিহ্বলিতভাবে পেলবে হাত রাখলো রিচার্ডের রুক্ষ কাঁধে। নিষ্প্রভ দ্বিধাহীন নজরে তাকিয়ে থেকে বলল, এটার ভারী যে খুব নিজের হাতে গড়া, তোমাকে চিনি তো আমি। ওঠা যাক এবার। আমার একজন অতিথি আছে, পরিচয় করিয়ে দিই তোমার সাথে। তেষ্টা নজরে ফাদারের দিকে তাকালো রিচার্ড। বলল, কে? হিয়ার ইজ সি। ভ্রু উঁচিয়ে সামনের দিকে ইশারা করলো ফাদার। ভাঁজ সংকুচিত হৃদয় সামনের দিকে ফিরল। নির্মিষেই চিবুক শক্ত হয়ে যায় রিচার্ডের। নিয়ন্ত্রণহীন ক্রোধে দুহাত মুষ্টিমেয় করে নেয়। গৌরবর্ণের ত্বকে স্পষ্ট শিরা উপশিরা জাল ফুটে ওঠে। সমুদ্রের নদীর চোখে জমছে আগ্নেয়গিরির দহন, ফেটে পড়ার অপেক্ষায়। হিংস্রতার ছায়ায় বিড়বিড়িয়ে জেগে ওঠে পৈশাচিক বিকৃত মস্তিষ্ক। ও এখানে কেন? আমি ডেকেছি। রিচার্ডের শক্ত দৃষ্টি উপেক্ষা করে তাকবির নিরুদ্বেগ ভাব নিয়ে গিয়ে বসলো ফাদারের পাশের সোফা। মুখোমুখি রিচার্ড তাকবির আবারও। একজনের চোখে শান্তির বহমান মন্থর শিথিলতা, আরেকজনের চোখে রক্তগরম আগুন। সে আগুনের উস্কানিমূলক মিষ্টি ছিটা মারে তাকবির।
ঠোঁটের কোণে বরাবরের মতো অমায়িক হাসি। হাই ব্রো, হোয়াটসঅ্যাপ? ওয়ান্না ডাই? রিত, কন্ট্রোল ইউর সেলফ, জাস্ট ফাক অফ। আগুনে আর একটু ঘি ডাললো তাকবীর। স্টপ বিং সো রুড, হি ইজ সিনিয়র। রিত, কাম ডাউন বেটা। দাঁতে দাঁত পিষতে থাকে রিচার্ড। ফাদার কিছুক্ষণ সময় নিয়ে পরিবেশকে শান্ত করলো। পরিস্থিতি নীরব রইল কিছুক্ষণ, অতঃপর বিস্ফোরিত হলো মহাবাক্য। তোমাদের দুজনকে এখানে ডাকা হয়েছে বিশেষ উদ্দেশ্যে। রিত, আমি চাই তোমার ছায়া ওই মেয়ের জীবনে না পড়ুক। হৃদের বিলম্বহীন জবাব, কাট বাক্য, নেগেটিভ। রিত, আপনাদের মধ্যে যোগসূত্র কি ফাদার? শক্ত হয়ে ফাদারের কণ্ঠস্বর। আমি কাউকে কৈফিয়ত দিতে বাধ্য নই রিত, এটা তোমার থেকে ভালো অন্তত কেউ জানে না। তাকবীর নীরব দর্শক, ঠোঁটের কোণে হাসি লেপ্টে আছে সেই তখন থেকে। রিচার্ডের ক্রোধ তীর তীর করে বাড়তে থাকে। রুষ্ট চাপা গলায় বলল, আপনিও ভালো করে জানেন ফাদার, আমি হাঁটতে জানি না। নিজের শিকার পাতাল থেকে হলো টেনে আনবো। ঠোঁট গোল করে গরম নিঃশ্বাস ছাড়লেন ফাদার। রিচার্ড যা বলেছে একেবারে ঠিক। শত বাধা এলেও নিজের লক্ষ্য ছিনিয়ে নেয় রিচার্ড। স্বার্থসিদ্ধির জন্য নরখাদক হতেও এক মুহূর্ত দেরি হয় না। কাউকে তোয়াক্কা করার মানুষ রিচার্ড নয়। ফাদার তাকালো তাকবীরের দিকে। ওর অবয়বে কোনো প্রকার ভাবান্তর নেই। আড়ম্বরে পায়ের উপর পা তুলে বসে আছে। আবার তাকালো রিচার্ডের উত্তপ্ত খড়খড়ে মরুভূমির বুকে দৃষ্টি নিবদ্ধ করে। ক্রোধে মটমট করছে চোয়াল। ঘন ঘন নিঃশ্বাস ছেড়ে নিল ফাদার। পরপর দিল রাজার ভাষণ। ঠিক আছে, প্রতিদ্বন্দ্বী ছাড়া যুদ্ধের কোনো মর্যাদা নেই। তবে হোক, দেখি এই যুদ্ধের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়। শর্ত একটাই, এ লড়াইয়ে তোমরা কেউ কাউকে সরাসরি আক্রমণ করতে পারবে না। দুজনকে জবানবন্দি দিয়ে যেতে হবে, এটাই আমার আদেশ। ডিল ডান, ডিল ডান। আশ্চর্যজনকভাবে দুজনেই একসাথে বলে উঠল। তেমনিভাবে দুজনের ঠোঁটের কোণেই বাঁকা হাসি ঝোলানো। কণ্ঠনালী বেয়ে হাসি ঠোঁটে ভেঙে পড়ল, যেন অভ্যন্তরীণ উচ্ছ্বাসের এক টুকরো ঝলক। তাকবীর উঠে দাঁড়ায়, রিচার্ডের দিকে তাকিয়ে চোখ টিপ মারে। ফাদারকে নিদ্রালুত জানিয়ে হনহনিয়ে চলে যায়। ঠোঁটের আগায় জমে উঠেছে রহস্যের গভীরতা, যেন প্রতিটি শব্দে অন্ধকারের আভাস। উঠে দাঁড়ায় রিচার্ডও। তা দেখে ফাদার তড়িঘড়ি করে বলল, আশা করি রিত অকৃতজ্ঞ নয়। মার্ক করল রিচার্ড। গুরুগম্ভীর গলায় বলল, তেমনি রহস্যের উন্মোচনেও রিচার্ড স্বাচ্ছন্দ্য বোধী, যেন তার কাছে কিছুই অজানা নেই। বলে হনহনিয়ে চলে যায় রিচার্ড। সহসা এক উজ্জ্বলিত শিখা প্রজ্বলিত হলো ভিতরে ফাদারের। সোফায় গা এলিয়ে দিয়ে শূন্য দৃষ্টি নিক্ষেপ করে আনমনে বিড়বিড় করলো, আমি যা করছি তা তোমার ভালোর জন্যই রিত। আজকের পর্ব এখানেই শেষ। পরবর্তী অংশে কী হবে সেটা জানতে হলে অপেক্ষা করুন পরের পর্বের জন্য। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।